এবার দেশের বাজারে পাওয়া যাচ্ছে করোনার ওষুধ মলনুপিরাভিরের প্রতি ক্যাপসুলের দাম ৭০ টাকা। সুযোগ নেই টিকার বিকল্প ভাবার। শেষ হলো বিচারপতি বিচার। ঋণ জালিয়াতি ও অর্থ পাচার মামলায় এসকে সিনহার ১১ বছরের কারাদণ্ড। ফের প্রমাণ হলো কেউই আইনের ঊর্ধ্বে নন, বললেন আইনমন্ত্রী। যুক্তরাজ্যের জলবায়ু বিষয়ক সম্মেলনে অংশগ্রহণ শেষে ৫ দিনের দ্বিপক্ষীয় সফরে ফ্রান্সের প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রেসিডেন্ট ম্যাক্রোর সঙ্গে বৈঠক। এবং ডেটা ছাড়াই চলবে ফেসবুক ও মেসেঞ্জার। আজ থেকেই মিলছে বিটিআরসি সেবা। সরকারি সেবার অ্যাপ ডিসকভার উদ্বোধন। দেখছিলেন শিরোনাম, জনপদের সময়ের সঙ্গে আছি আমি নাবিলা সোহার। অবশেষে দেশের বাজারে অনুমোদন মিলল খাওয়ার করোনা ওষুধ মলনুপিরাভির। আজ থেকে স্বল্প পরিসরে মিলছে রাজধানীর বিভিন্ন ফার্মেসিতে। এর আগে জরুরি ব্যবহারের অনুমোদন দেয় ওষুধ প্রশাসন অধিদপ্তর। এই ওষুধ ব্যবহারের মৃত্যু ঝুঁকি ও হাসপাতালে ভর্তির হার অর্ধেকে নেমে আসবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। এদিকে বিশেষজ্ঞরা এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, দুর্নীতি বন্ধ না হলে মিলবে না সুফল। দেশের বাজারেই এখন মিলছে মহামারী করোনা মোকাবেলার মুখে খাওয়ার ওষুধ মলনুপিরাভির। দেশে প্রথমবারের মতো বাজারে নিয়ে এসেছে বেক্সিমকো। এটা ট্যাবলেট হলে সবার জন্য সহজলভ্য হবে। এটা দেশের জন্য ভালো, জনগণের জন্য ভালো। যদি সহজলভ্য হয়, সাধারণ মানুষ এটা কম দামে পায়, তো সবার জন্যই ভালো হবে। 10টার একটা বক্স 700 টাকা রেট, কোম্পানি রেডি করা আছে। এরই মধ্যে মলনুপিরাভির জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। বেক্সিমকোর পাশাপাশি উৎপাদনের অনুমোদন পেয়েছে এসকেএফ। এছাড়া স্কয়ার, ইনসেপ্টার সহ আরও 8টি প্রতিষ্ঠান আবেদন জমা দিয়েছে বলে জানিয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। মলনুপিরাভিরটা এটা ইউকেএমএইচআর গত 4 নভেম্বর এটা অ্যাপ্রুভাল দেয় এবং এরপরে আমাদের দেশে আমরা গতকালকে অর্থাৎ 8ই নভেম্বর বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস ওনারা তাদের আমরা মার্কেটিং অথরাইজেশন দেই এবং আজকে এসকেএফ ফার্মাসিউটিক্যালস ওনারা মার্কেটিং অথরাইজেশন আমাদের কাছে পেয়েছে। প্রতিদিন সকালে 4টি ও রাতে 4টি করে ওষুধ সেবন করতে হবে 5 দিনে মোট 40টি। এতে করে সুস্থতার হার বাড়বে, কমবে মৃত্যুর হার। তবে অবশ্যই ওষুধ সেবন করতে হবে চিকিৎসকের পরামর্শ মেনে। কোনো ওষুধ কিন্তু টিকার বিকল্প নয়। টিকা যাদের নেওয়ার কথা, যে আমাদের প্রোগ্রাম চলছে, টিকা গ্রহণ করতে হবে। তবে এটি ডক্টররা এটি নির্ধারণ করবেন যে কাকে মেডিসিনটা দেওয়া যাবে। বিশেষজ্ঞরা বলছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদনের 5 দিনের মাথায় দেশে অনুমোদন ও উৎপাদন নিঃসন্দেহে সরকারের দূরদর্শী সিদ্ধান্ত। তবে এর যথাযথ ব্যবহার নিশ্চিত করতে না পারলে মাসুল গুনতে হতে পারে। চিকিৎসকের পরামর্শ কথা দিয়ে বলা হয়েছে, এটি শুধুমাত্র কথার কথা নয়, চিকিৎসকের পরামর্শ মতো অবশ্যই শুধুমাত্র যৌক্তিক পরিবেশে বা কন্ডিশনেই এই ওষুধটি যেন গ্রহণ করা হয়। অন্যথায় আসলে একটি হাতে পাওয়া অস্ত্র আমরা অকারণে হারাতে পারি। শিগগিরই দেশের সব জেলায়, বিশেষ করে করোনা প্রবণ এলাকায় এই ওষুধ সরবরাহ করা হবে। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। ঋণ জালিয়াতি ও অর্থ পাচার মামলায় সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহার 11 বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া 45 লাখ টাকা অর্থদণ্ড এবং 78 লাখ টাকা বাজেয়াপ্ত ঘোষণা করা হয়েছে। বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে আরও 8 আসামিকে। সিনহাকে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকরের উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে রাষ্ট্রপক্ষ। 2 দফা পেছানোর পর সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার দুর্নীতি মামলার রায় ঘোষণার জন্য মঙ্গলবার সকালে কারাগার থেকে আনা হয় 1 আসামিকে। জামিনে থাকা 6 আসামিও উপস্থিত হন। পলাতক এসকে সিনহা সহ 4 জন। প্রায় 2.5 ঘন্টার রায়ে ঘুরে ফিরেই উঠে আসে ক্ষমতার অপব্যবহার করে সাবেক প্রধান বিচারপতির ঋণ জালিয়াতির বিষয়টি। আদালত বলেন, সহজ সরল 2 জন মানুষকে ব্যবহার করে 4 কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাৎ করেন এসকে সিনহা। সেই অর্থ পাচারও করেছেন তিনি। আর ঋণ দেওয়ার ক্ষেত্রে কোনো নীতিমালা মানেনি তৎকালীন ফার্মার্স ব্যাংক। রায়ে এসকে সিনহাকে 11 বছরের কারাদণ্ড দেয়া হয়। অর্থদণ্ড করা হয় 45 লাখ টাকা। বাজেয়াপ্ত করা হয়েছে সিনহার 78 লাখ টাকা। বাকি 8 আসামিকে দেয়া হয়েছে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড। খালাস পেয়েছেন 2 জন। মাননীয় আদালত বলেছেন যে এটা একজন সাবেক বিচারপতির কাছ থেকে এই ধরনের আশা করা যায় না। এটা তো লোভী এবং গ্রিডি একটা ক্যারেক্টার বেরিয়ে আসে। আইনের ঊর্ধ্বে কেউ থাকতে পারবে না। যে সে যত ক্ষমতাশালী হোক না কেন বা যে পদেই থাকুক না কেন, আইনের আওতায় তাকে আসতে হবে এবং আইনে যদি তাকে অপরাধী প্রমাণ করা যায় তাকে সাজা ভোগ করতেই হবে।
রাষ্ট্রপক্ষ বলছে আদালতের আদেশে দণ্ডিত হওয়ায় সিনহাকে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকরের উদ্যোগ নিতে হবে সরকারকে। এই রায়টা কার্যকরী করতে হবে এবং এই জন্য যে বিদেশে পালিয়ে থাকলে তাকে সেখানে অন্তত যেভাবে হোক আইন শৃঙ্খলা বাহিনী যে সমস্ত প্রসিডিওর আছে সেগুলো মেনটেন করে তাকে দেশে ফিরে আনার অবশ্যই দরকার। এ রায়ের বিরুদ্ধে আপিল করার কথা জানান আসামিপক্ষের আইনজীবী। আইনের কিছু ব্যর্থ রয়ে গেছে, যে কোনো জাজমেন্টের জন্য আমরা অপেক্ষা করব, জাজমেন্ট পাওয়ার পরবর্তী পর্যায়ে উচ্চ আদালতে যাব। মামলা হওয়ার আগে দেশ ছাড়েন দেশের 21তম প্রধান বিচারপতি এসকে সিনহা। নানা অনিয়মের মুখে বিদেশে বসেই পদত্যাগ করেন তিনি। দুর্নীতির দায়ে সাবেক কোনো প্রধান বিচারপতির দণ্ড হওয়ার ঘটনা দেশের ইতিহাসে এটি প্রথম। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। এদিকে সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহার রায়ের প্রতিক্রিয়ায় আইনমন্ত্রী বলেছেন, এতে প্রমাণ হয়েছে কেউই আইনের ঊর্ধ্বে নন। তবে আইন অঙ্গনের মানুষ হিসেবে এ ঘটনায় তার খারাপ লেগেছে বলেও জানান মন্ত্রী। বলেছেন, প্রধান বিচারপতির বিচারে দেশে নতুন হলেও বিশ্বে এমন বহু নজির রয়েছে। আদালতে এসকে সিনহার সাজার রায় ঘোষণার পরপরই সচিবালয়ে এ বিষয়ে কথা বলেন আইনমন্ত্রী আনিসুল হক। সাবেক বিচারপতির বিচারের ঘটনায় মন্ত্রী আক্ষেপের সুরে বলেন, বিচার বিভাগের জন্য এই দিনটি সুখের নয়। আমি একজন আইনজীবী, আমার জন্য আমি বিচার বিভাগের সাথে সারা জীবনই সম্পৃক্ত, আমার জন্য এটা সুখকর হতে পারে না। কিন্তু এটাও সঠিক যে অন্যায় করলে তার বিচার হবে, এবং অন্যায় যখন হয়েছে আদালত একটা অপরাধ পেয়েছে, বিচার হয়েছে। রায়ের মাধ্যমে প্রমাণিত হলো যে কেউই আইনের ঊর্ধ্বে নয়। এসকে সিনহার রায় দেশে আইনের শাসন থাকার প্রমাণ, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে থাকা ব্যক্তিদের জন্য সতর্কবার্তা। যেই কোনো গুরুত্বপূর্ণ সরকারি পদে থাকে তার কর্মকাণ্ডের হিসাব তাকে দিতে হয়। তো সেই ক্ষেত্রে এটা আমার মনে হয় যে একটা দৃষ্টান্ত স্থাপন করলো। ট্রান্সপারেন্সি এবং অ্যাকাউন্টেবিলিটি সবসময় মেনটেন করা উচিত। আর যেই গুরুত্বপূর্ণ দায়িত্ব সরকার বা রাষ্ট্রের জন্য পালন করে তাকে তার কর্মকাণ্ডে আরও সতর্ক থাকা উচিত। প্রধান বিচারপতির বিচারের নজির অনেক দেশে রয়েছে বলেও জানান আইনমন্ত্রী। বাংলাদেশের ইতিহাসে এরকম অন্যায় কোনো প্রধান বিচারপতি করেন নাই, সেই জন্য এরকম বিচার করার প্রয়োজন হয় নাই। এরকম অন্যায় হলে নিশ্চয়ই বিচার হতো। পৃথিবীতে কি নজির আছে এরকম বিচারের? হ্যাঁ, পৃথিবীতে নজির আছে। সাতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। বিচার বিভাগ দায়িত্ব থেকে অব্যাহতির 27 মাসেও শেষ হয়নি 3 বিচারপতির অনিয়ম তদন্ত। অগ্রগতি নিয়ে তথ্য নেই খোদ সুপ্রিম কোর্ট প্রশাসনের কাছে। এদিকে বিচার কাজে অংশ নিতে না পারলেও বেতন ভাতা, আবাসন, যানবাহন সহ আনুষঙ্গিক সব সুযোগ সুবিধা ভোগ করছেন 3 বিচারপতি। অবসরপ্রাপ্ত বিচারপতি ও আইন বিশেষজ্ঞদের অভিমত, বিচার বিভাগের মর্যাদার স্বার্থে এই বিষয়টি দ্রুত সুরাহা করা দরকার। 27 মাস ধরে বন্ধ হাইকোর্টের 2টি এজলাস। পেশাগত অসদাচরণ ও অনিয়মের অভিযোগে 3 বিচারপতিকে বিচার কাজ থেকে বিরত রাখার পর থেকেই বিচার প্রার্থীদের জন্য খুলেনি 2 কোর্টের দরজা। দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার পর 3 বিচারপতির বিরুদ্ধে তদন্ত শুরু হলেও তা এখন ফাইল বন্দি। তদন্তের অগ্রগতি বিষয়ে কোনো তথ্য নেই বলে জানিয়েছেন সুপ্রিম কোর্ট প্রশাসনের কয়েকজন কর্মকর্তা। আইনজীবীরা বলছেন, বিষয়টি দ্রুত সুরাহা হওয়া দরকার। 3 জন উচ্চতর আদালতের বিচারপতি বিচার কার্য পরিচালনা করছে না, কেন করছে না, কী কারণে করছে না, এটার ব্যাখ্যা রাষ্ট্রপতির সচিবালয় থেকে আসা উচিত বলে আমি মনে করি। আইনটা কি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল হবে না সংসদীয় পদ্ধতিতে হবে? আমার মনে হয় এই কারণেই বোধহয় বিষয়টি অমীমাংসিত রয়ে গেছে গত 7 মাস ধরে। কিন্তু এটা কোনো অবস্থায় বাঞ্ছনীয় নয়। বিচারপতি অপসারণ প্রক্রিয়া নিয়ে মতবিরোধ থাকলেও এ বিভাগের মর্যাদা রক্ষায় দ্রুত পদক্ষেপের পরামর্শ অবসরপ্রাপ্ত বিচারপতির। ওনারা রাষ্ট্রীয় সমস্ত সুযোগ সুবিধা নিচ্ছে, কিন্তু ওনারা বিচার কার্য পরিচালনা করছে না। এটা আদৌ কতখানি সঠিক? এই 3 জন বিচারককে এভাবে বসিয়ে বেতন দেওয়া হচ্ছে, এটা একটা তো সুরাহা হওয়া উচিত। যদি তাদের বিরুদ্ধে অভিযোগ থাকে, প্রমাণিত হয়, তাদের সরিয়ে দেওয়া হবে। বিচারপতি সালমা মাসুদ ও বিচারপতি একেএম জহিরুল হকের বিরুদ্ধে বিধি বহির্ভূতভাবে অধস্তন আদালতের মামলায় হস্তক্ষেপ এবং বিচারপতি কাজী রেজাউল হকের বিরুদ্ধে দেওয়ানি ও ফৌজদারি মামলায় অনিয়মের অভিযোগে 2019 সালের আগস্টে বিচার কাজ থেকে অব্যাহতি দেওয়া হয়। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা।
যুক্তরাজ্যের জলবায়ু বিষয়ক সম্মেলনে অংশগ্রহণ শেষে 5 দিনের দ্বিপক্ষীয় সফরে ফ্রান্সে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার স্থানীয় সময় বেলা 11:30টার দিকে প্যারিসের চার্লস দ্য গল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইট। প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার মোহাম্মদ তালহা সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। স্থানীয় সময় রাতে দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক সহ অন্য কর্মসূচিতে অংশ নেবেন শেখ হাসিনা। এই মুহূর্তে প্যারিসে আছেন সহকর্মী লুৎফর রহমান বাবু। প্রধানমন্ত্রীর সফরের বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। বাবু। সোহার, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফ্রান্সে 5 দিনের যে আনুষ্ঠানিক রাষ্ট্রীয় সফর তা আজকে শুরু হয়েছে এবং সফরসূচি অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন এবং প্রধানমন্ত্রী জন কাস্তেকের সাথে দ্বিপক্ষীয় বৈঠকে অংশগ্রহণ করছেন। এই মুহূর্তে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের সাথে তার প্রেসিডেন্ট ভবন এলিজে প্রাসাদে আসলে দ্বিপক্ষীয় বৈঠকে অংশগ্রহণ করছেন এবং সেই বৈঠকে আমরা যতটুকু আসলে জানতে পেরেছি দুই দেশের মধ্যে সমঝোতা স্মারকের চুক্তি হবার কথা রয়েছে, সমঝোতা স্মারকে স্বাক্ষর হবার কথা রয়েছে এবং চুক্তিও হবার কথা রয়েছে। প্রধানমন্ত্রী এই সফরকালীন সময়ে বেশ গুরুত্বপূর্ণ কয়েকটি বৈঠকে তিনি অংশগ্রহণ করবেন। ইউনেস্কোর যে 75তম অধিবেশন রয়েছে সেখানে তিনি অংশগ্রহণ করবেন এবং ইউনেস্কো বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তর্জাতিক যে পুরস্কার প্রবর্তন করা হয়েছে বিজয়ীদের মধ্যে তিনি সেই পুরস্কারটিও আসলে তুলে দেবেন। আমরা যেটি দেখতে পাচ্ছি প্রধানমন্ত্রীকে যথারীতি সবসময় ইউরোপের যে দেশগুলোতে যান সেখানে স্থানীয় প্রবাসী বাংলাদেশি ও আওয়ামী লীগের নেতা কর্মীরা তাকে স্বাগত জানান। একই দৃশ্য আমরা আজকেও এখানে দেখতে পাচ্ছি। তবে সবকিছুকে ছাপিয়ে আমি যেটি বলবো যে প্রধানমন্ত্রীর এবারের সফরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘ প্রায় 22 বছর পর আনুষ্ঠানিক সফরে প্রধানমন্ত্রী ফ্রান্সে আসলেন। তিনি এখানকার ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে বৈঠকে অংশগ্রহণ করবেন। বিশেষ করে বাংলাদেশে বিনিয়োগের যে অপার সম্ভাবনা রয়েছে, যে সুযোগ রয়েছে সেটি তিনি আসলে এখানকার ব্যবসায়ীদের সামনে তুলে ধরবেন এবং এখানে যে ফরাসি বাংলাদেশি ব্যবসায়ী যারা রয়েছেন যাদের সাথে আমি কথা বলেছিলাম তারাও বলছেন যে বাংলাদেশে আসলে এখন বিনিয়োগের যে সম্ভাবনা রয়েছে, যে সুযোগ রয়েছে সেটিকে আসলে তারা কাজে লাগাতে চান এবং ব্যবসায়ীরা বলছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার এবারের যে সফর দুই দেশের যে দ্বিপাক্ষিক সম্পর্ক সেটিকে অনন্য উচ্চতা নিয়ে যাবে এবং বাংলাদেশে যদি আরো বিদেশি বিনিয়োগ যায়, বিশেষ করে ফ্রান্স থেকে যদি আরো বিনিয়োগ যায় তাহলে দেশের অর্থনীতি আরো শক্তিশালী হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সফরে তিনি ইউনেস্কোর যে পরিচালক রয়েছেন তার সাথে একটি দ্বিপক্ষীয় বৈঠকে অংশগ্রহণ করার কথা রয়েছে। আমরা মূলত বলতে পারি যে প্রধানমন্ত্রী এবারের যে সফরটি সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সফর। এই সফরের মধ্য দিয়ে দুই দেশের যে ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে সেটি আরো উন্নতি ঘটবে। তো সোহার, এই ছিল ফ্রান্সের প্যারিস থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফর নিয়ে আমার কাছে সর্বশেষ। প্রধানমন্ত্রী সফরের বিস্তারিত জানাতে সবশেষ জানাতে এতক্ষণ ফ্রান্স থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী লুৎফর রহমান বাবু। রাজধানীর প্রগতি সরণি থেকে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। শিশুটিকে চলন্ত বাস থেকে ফেলে দেয়া হয়েছে বলে জানান প্রত্যক্ষদর্শীরা। তদন্তের আশ্বাস দিয়েছে পুলিশ। মঙ্গলবার সকালে 13 বছর বয়সী মরিয়মের মৃত্যুর খবরে রাজধানীর ভাটারা থানায় আসেন স্বজনরা। প্রত্যক্ষদর্শীরা জানায় প্রগতি সরণিতে তুরাগ বাস থেকে শিশুটিকে ছুড়ে ফেলা হয়। তাৎক্ষণিকভাবে আহত মরিয়মকে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে নিলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। একটু ধরে সিএনজিতে উড়াই দেন, বাচ্চাটা যেহেতু বাইসে রয়েছে তখন আর কি বাচ্চাটা কোলে করে উড়ায় আমি সিএনজিতে উড়াইতে যাইতে তখন ওই সিভিল সার্জন উনি আসছেন। খবর পেয়ে লাশ উদ্ধার করে ভাটারা থানায় নিয়ে আসে পুলিশ। সকাল 7:30টার দিকে দুর্ঘটনা ঘটলেও বিকেল 3:30টা পর্যন্ত মেলেনি স্বজনদের সন্ধান। এক পর্যায়ে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে থানায় আসেন মরিয়মের স্বজনরা। মাথায় ফেনে কেটে গেছিল, কাটা যাওয়ার পরে চিকিৎসা ভালো চিকিৎসা করি নেই। এরপর ডাক্তারে কইছে কি ওষুধের দ্বারাতে ভালো হয়ে যাবে। এর পর তখন মাথার সমস্যা, মানে বাসা বেশিক্ষণ থাকে না, বাইরে আয়া পরে আন্দাজে যেটা দেখি না কার নামে মামলা করবো। দুর্ঘটনা তো দুর্ঘটনাই। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা জানান ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। পোস্টমর্টেম হবে, তারপরে আইনগত যতটুকু ব্যবস্থা সর্বোচ্চ ব্যবস্থা আমরা নেব। স্বজনরা জানান নিহত মরিয়মের বাবা একজন প্রাইভেট কার চালক। 3 সন্তানের মধ্যে মরিয়মই বড়। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। নরসিংদীতে হাতকড়া সহ পুলিশের কাছ থেকে পালানোর সময় পানিতে পড়ে এক আসামির মৃত্যু হয়েছে। পুলিশ জানায় সকালে সদর উপজেলার হাজিপুর এলাকা থেকে চুরি, ডাকাতি ও ছিনতাই সহ একাধিক মামলার আসামি সুজন দাসকে গ্রেফতার করা হয়। হাতকড়া লাগানোর সঙ্গে সঙ্গে পকেট থেকে ছুরি বের করে পুলিশকে আঘাত করার চেষ্টা করে সে।
পরে পালিয়ে যাওয়ার সময় পাশের হাড়িধোয়া নদীতে পড়ে তার মৃত্যু হয়। তবে নিহতের পরিবারের দাবি, পুলিশ ও ফ্যাক্টরির শ্রমিকরা মিলে তাকে পিটিয়ে হত্যা করে নদীতে ফেলে দেয়। দেড় বছর পর চট্টগ্রামে গৃহবধূ হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন হলো। স্ত্রীকে হত্যা করে বিভিন্ন জেলায় অন্যজনের এনআইডি ব্যবহার করে ভাড়া দেন বাসা। গ্রেফতার এড়াতে মোবাইলের 17টি সিম বদল করেছিলেন আত্মগোপনে, কিন্তু শেষ রক্ষা হয়নি। দ্বিতীয় স্ত্রী সহ সোহাইল এখন পুলিশের কবজায়, স্বীকার করেছে হত্যার দায়। শাখাউত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। স্ত্রীকে হত্যার অভিযোগে বাগেরহাট থেকে গ্রেপ্তার হওয়া সোহাইল গত 1.5 বছর ধরে পুলিশকে অনেকটা নাকানি চুবানি খাইয়ে আসছিল। শেষ পর্যন্ত চট্টগ্রামের হালিশহর থানা পুলিশ দ্বিতীয় স্ত্রী নাহিদা সহ তাকে গ্রেপ্তার করেছে। মূলত পারিবারিক কলহের জের ধরে সে কিলিংটা করছে, যেহেতু দুটা বউ অ্যাট এ টাইম ছিল, তাদের মধ্যে ঝগড়াঝাটি হতো এবং সে একটা মানসিক প্রেশারে ছিল। গত বছরের 21 জুন নগরীর হালিশহর রহমানবাগ আবাসিক এলাকার বাসা থেকে লাকি আক্তারের লাশ উদ্ধার করা হয়। বিকৃত হয়ে যাওয়ায় তার নাম পরিচয় শনাক্তেও 1.5 বছর লেগে যায়। গ্রেপ্তারকৃত সোহাইল নিশ্চিত করেছে এটি তার চতুর্থ স্ত্রী পিঙ্কির লাশ। ক্লুলেস মামলা ছিল। যখন মামলাটি হয় তখন ভিকটিমের পরিচয় আমরা জানতাম না, এমনকি আসামির যে নাম আমরা জানতাম এটা ছিল একটি ফেক নাম। পুলিশ জানায় রেজাউল করিম নামে অন্য একজনের এনআইডি জমা দিয়ে বাসা ভাড়া নিয়েছিল সোহাইল। এমনকি যেসব জেলায় আত্মগোপনে ছিল সেখানে 3 থেকে 5টি পর্যন্ত মোবাইল সিম পরিবর্তন করেছিল সে। তবে প্রথম ব্যবহার করা মোবাইল সিমের সূত্র ধরেই পুলিশ তাকে খুঁজে বেরিয়েছে। কিন্তু অসম্ভব ধূর্ত প্রকৃতির, যার জন্য আমাদের প্রায় 1.5 বছর লাগে গেছে তার শনাক্ত করে ধরে আনতে। প্রত্যেকটা সিম কার্ড থেকে লিঙ্ক খুঁজতে খুঁজতে যেয়ে তার সর্বশেষ লোকেশন বাগেরহাটে পাই। হত্যাকাণ্ডের মামলায় গ্রেপ্তার সোহাইল ও নাহিদা খুনের কথা স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। দেশ বিরোধী অপপ্রচার চালাচ্ছে একটি গোষ্ঠী। ষড়যন্ত্র করে কেউ ক্ষমতায় আসতে পারবে না। রাজধানীর মিরপুরে বিকেলে 8 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সব ইউনিটের ত্রিবার্ষিক সম্মেলনে একথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। 2023 সালের জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ আবারও জয়ী হবে বলে আশাবাদ জানান তিনি। নানান ধরনের অপপ্রচার করে একটা বিভ্রান্তির সৃষ্টি করে অনেক কিছু ঘটানোর চেষ্টা করছে, কিন্তু এদেশের জনগণ আজকে ঘুরে দাঁড়িয়েছে। কোনো কিছুই এই ধরনের ষড়যন্ত্র করে কিংবা বন্দুক উঁচু করে আর এখানে আসতে পারবে না, এটা প্রমাণিত হয়ে গিয়েছে। আওয়ামী লীগ সবসময় জনগণের কথা বলে। আবারও 2023-এ যে নির্বাচন, সেই নির্বাচনই আপনাদের ভোটের মাধ্যমে আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসবে। স্বাধীনতা বিরোধী চক্র ইউপি নির্বাচনে সহিংসতার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ 4 আসনের সংসদ সদস্য শামীম ওসমান। বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে তিনি বলেন, সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণের অপপ্রচেষ্টাকারীদের বিরুদ্ধে প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। একটা তৃতীয় পক্ষ হতে পারে স্বাধীনতার বিপক্ষের শক্তি, হতে পারে খন্দকার মোস্তাকের বংশধর, হতে পারে কোনো উগ্র মৌলবাদী শক্তি। যেহেতু নির্বাচনী এলাকাটা আমার, যারা নির্বাচনের সাথে জড়িত না, তারা একটা ক্ষেত্র প্রস্তুত করে একটা লাশের রাজনীতি হওয়ার চেষ্টা করছে। ই কমার্স নিয়ে গঠিত কমিটির সুপারিশ কাল মন্ত্রিপরিষদ বিভাগে জমা দেওয়া হবে। সচিবালয়ে বৈঠক শেষে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব AHM শফিকুজ্জামান এ তথ্য জানান। সাংবাদিকদের প্রশ্নের জবাবে সচিব বলেন, ক্ষতিগ্রস্ত গ্রাহকদের টাকা ফিরিয়ে দেওয়ার বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। তবে সেটি কবে শুরু হবে সেটি এখনই জানা সম্ভব নয়। সব ই কমার্স প্রতিষ্ঠানকে নিবন্ধনের মাধ্যমে একই ছাতার নিচে আনতে একটি অ্যাপ তৈরি হচ্ছে বলেও জানান সচিব। সম্প্রতি বেশ কিছুই কমার্স প্রতিষ্ঠানের আর্থিক জালিয়াতি ও গ্রাহক হয়রানির অভিযোগের পর বাণিজ্য মন্ত্রণালয়ের নেতৃত্বে গত মাসে একটি কমিটি গঠন করে সরকার। মঙ্গলবার কমিটি তাদের তৃতীয় সবশেষ বৈঠক হয়। ডেটা শেষ হলেও জরুরি প্রয়োজনে ফেসবুক ও মেসেঞ্জার ব্যবহার করে যোগাযোগ রক্ষা করতে পারবেন গ্রাহক। মঙ্গলবার এ সেবা চালুর পাশাপাশি নতুন একটি অ্যাপ উদ্বোধন করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক কমিশন BTRC। এখন যোগাযোগের অন্যতম মাধ্যম হিসেবে জায়গা করে নিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। BTRC এর তথ্য অনুযায়ী ফেসবুক ব্যবহারকারীর সংখ্যায় বাংলাদেশ রয়েছে 10ম অবস্থানে।
দেশকে ডিজিটাল তথ্য সেবায় এগিয়ে নিয়ে যেতে প্রান্তিক জনগোষ্ঠীর কথা চিন্তা করে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন মোবাইল অপারেটরগুলোর সঙ্গে সমন্বয় করে নিয়ে এসেছে নতুন সেবা। সেই সেবার আওতায় মোবাইল ডাটা শেষ হয়ে গেলেও জরুরি প্রয়োজনে ফেসবুক ও মেসেঞ্জার ব্যবহার করে যোগাযোগ রক্ষা করতে পারবেন গ্রাহকরা। এছাড়া উদ্বোধন করা হয়েছে ডিসকভার অ্যাপ নামে নতুন একটি সেবা কার্যক্রম। এই অ্যাপের মাধ্যমে বিনামূল্যে প্রতিদিন একটি নির্দিষ্ট ডাটা ব্যবহার করে গ্রাহকরা সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের সেবা পাবেন। আজকের নির্দেশিকাটি দেওয়া হচ্ছে, সেই সঙ্গে দেশের মোবাইল অপারেটরদের নির্দিষ্ট 3টি ডাটা প্যাকেজ ব্যবহার করতে বলা হয়েছে। এছাড়া মোবাইল অপারেটররা গ্রাহকদের দিনে 3টির বেশি ডাটা সংক্রান্ত SMS পাঠাতে পারবেন না। মোবাইল কানেক্টিভিটি আমাদের জনগণের জন্য সবচেয়ে বড় একটি কানেক্টিভিটির উপায়। প্রান্তিক জনগোষ্ঠীর কাছে যাতে পৌঁছানো যায় এবং তারা যেন ওইটাকে সত্যিকারভাবে ব্যবহার করতে পারে, তারপরে জীবনযাপন থেকে আরম্ভ করে সমস্ত কিছুর ক্ষেত্রে যাতে পরিবর্তন আসতে পারে, সেই চেষ্টাটা কিন্তু আমরা করে এসেছি। 2022 সালের মার্চ মাসের মধ্যে দেশের সব মোবাইল অপারেটররা ডাটা নির্দেশনা প্যাকেজ তৈরি করবে বলে জানান মন্ত্রী। যে পরিমাণ সহযোগিতা পেয়েছি। জাওয়াদন্তু, সময় সংবাদ, ঢাকা। কার্তিকের মাঝামাঝি থেকে ঠাকুরগাঁওয়ে শুরু হচ্ছে শীতের তীব্রতা। ভোর থেকে সকাল অবধি আর শেষ বিকেলে শীতের আভাস দিচ্ছে প্রকৃতি। এ অবস্থায় ছিন্নমূল ও দরিদ্র মানুষের কষ্ট লাঘবে আগাম প্রস্তুতি গ্রহণ করেছে প্রশাসন। ঠাকুরগাঁও থেকে জিয়াউর রহমান বকুলের তথ্য ও সুমন হোসেনের ছবিতে রিপোর্ট। সবুজের মাঠে মাঠে শিশির বিন্দু আর কুয়াশার চাদর জানান দিচ্ছে উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ে শীতের আগমনী বার্তা। দিন যত যাচ্ছে শীত ততই বাড়ছে। হিমালয়ের পাদদেশে অবস্থিত এই জেলার প্রান্তিক মানুষরা শীতে কষ্টে থাকেন প্রতি বছর। গরম কাপড় কেনাও কষ্টের কারণ হয়ে দাঁড়ায় অনেকের জন্য। আমরা শীত সকালে কাপড়টা কিনবো কিভাবে, এটা নিয়ে আমরা দুশ্চিন্তায় আছি। আমরা চাচ্ছি যে জেলা প্রশাসকের কাছে এবং প্রশাসনের কাছে যে কম্বলগুলো আছে সেই কম্বলগুলো যেন সুসময়ে বিতরণ হয়। এই শীতের কারণে সকাল সকাল এই গরম কাপড় পরা লাগতেছে, আবার সন্ধ্যা হলে আবার শীত শুরু হচ্ছে। শীত বেশি হলে কাজ পাওয়া যায় না, কাজ কিভাবে করব? গরিব মানুষ আমাদের চলা খুব কষ্ট। সকালবেলা এই যে কাজে বের হয়েছি, মানে অস্বাভাবিক ঠান্ডার। তবে শীত মোকাবিলায় এবার আগেই প্রস্তুতি নেয়ার কথা জানায় প্রশাসন। এই বরাদ্দগুলো জেলা প্রশাসন থেকে আমাদের উপজেলা প্রশাসনের কাছে বিভাজন করে দিলে আমরা এই শীতার্থ দরিদ্র মানুষজনকে এই শীতবস্ত্রগুলো বিতরণ করতে পারবো। জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রথম দফায় 1 লাখ কম্বল ও 25 লাখ টাকার চাহিদাপত্র পাঠানো হয়েছে। এরই মধ্যে বরাদ্দ হয়েছে 26,500 কম্বল ও 5 লাখ টাকা। সময় সংবাদ, ঠাকুরগাঁও। 4 জাতি ফুটবল টুর্নামেন্টের খবর। অতিবৃষ্টির কারণে আবারও স্থগিত হয়েছে বাংলাদেশ ও সিশেলসের মধ্যকার ম্যাচটি। কবে এই ম্যাচ হবে তা পরে জানাবে টুর্নামেন্ট কর্তৃপক্ষ। এর আগে সোমবার দু দলের মধ্যকার খেলা মাঠে গড়ানোর কথা ছিল, কিন্তু বৈরী আবহাওয়ার কারণে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। পরবর্তী সূচি অনুযায়ী আজ ম্যাচটি মাঠে গড়ানোর কথা থাকলেও অতিবৃষ্টির কারণে আবারও স্থগিত করা হয়েছে। এদিকে এই ম্যাচ দিয়ে জাতীয় দলের কোচ হিসেবে অভিষেক হওয়ার কথা ছিল মারিও লেমোসের। প্রথম অ্যাসাইনমেন্ট, তাই ম্যাচের আগে ফুটবলারদের নিয়ে অনুশীলনে বেশ সিরিয়াস এই পর্তুগিজ কোচ। কাগজে কলমে কিংবা শক্তিমত্তার বিচারে সিশেলসের চেয়ে এগিয়ে বাংলাদেশ। র্যাঙ্কিংয়ে লাল সবুজরা 187তম স্থানে থাকলেও ভারত মহাসাগরে অবস্থিত দ্বীপ দেশটির অবস্থান 199তম। যদিও এখন পর্যন্ত দু দলের কোনো দেখা হয়নি, তারপরও দল শতভাগ প্রস্তুত থাকায় জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করতে চায় মারিও লেমোস। জানিয়ে দিচ্ছি জনপদের সময়ের শিরোনামগুলো। এবার দেশের বাজারে পাওয়া যাচ্ছে করোনার ওষুধ। মলনুপিরাভিরের প্রতি ক্যাপসুলের দাম 70 টাকা। সুযোগ নেই টিকার বিকল্প ভাবার। শেষ হলো বিচারপতির বিচার। ঋণ জালিয়াতি ও অর্থ পাচার মামলায় এসকে সিনহার 11 বছরের কারাদণ্ড। ফের প্রমাণ হলো কেউই আইনের ঊর্ধ্বে নয়, বললেন আইনমন্ত্রী। এবং যুক্তরাজ্যের জলবায়ু বিষয়ক সম্মেলনে অংশগ্রহণ শেষে 5 দিনের দ্বিপক্ষীয় সফরে ফ্রান্সে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রেসিডেন্ট ম্যাক্রোর সঙ্গে বৈঠক। এ ছিল জনপদের সময়ের সঙ্গে থাকুন সময়।